মা, নতুন সংসারে যাওয়ার দিন তো এক এক করে বড্ড কাছে এসে পড়ল গো। ওখানকার মানুষ, তার পরিবেশ কেমন হবে তা ভেবে আমার মনের ভেতর বড্ড বেশি অচেনা একটা ভয় করছে। তুই ওসব নিয়ে চিন্তা করিস না কবিতা। বিক্রম ছেলেটি বড্ড দায়িত্ববান আর স্নেহশীল। সে তোকে সব পরিস্থিতিতে নিজের ছায়ার মতো আগলে রাখবে। কিন্তু মা, ওদের ওই মস্ত বড় ধনী বাড়ির চালচলন আর নিয়মকানুনের সাথে আমার এই সাধারণ জীবনের স্বভাবগুলো কি একেবারে ঠিকঠাক যাবে? মানুষের আসল পরিচয় তার মনের সরলতায় রে মা, ধন সম্পদে নয়। তুই শুধু নিজের এই শান্ত আর সৎ স্বভাবটা বজায় রাখিস, দেখবি সবাই তোকে খুব ভালোবাসবে। এই কাজটার বেগুন ভাজা খেতে বিক্রম বড্ড ভালোবাসে গো মা। নতুন ঘরে গিয়ে আমি কি ওনাদের মনের মতো করে রান্না করতে পারবো? আলবাত পারবি রে কবিতা। নিজের আন্তরিকতা দিয়ে সামান্য একটা সাধারণ রান্না করলেই তো অমৃতের মতো স্বাদ ছড়ায়। তুই শুধু নিজের ওপর একটু আস্থা রাখিস। তোমার এই স্নেহের কথাগুলো শুনলে আমার মনের ভেতরে সব জড়তা এক নিমেষে কেটে যায় গো মা। আমি সব নিয়ম মন দিয়ে শেখার চেষ্টা করব। এই তো আমার লক্ষ্মী মেয়ে। চল, বেলা কিন্তু অনেকখানি গড়িয়ে গেল। এবার শাড়ির বাকি অংশটা ভাঁজ করে আমরা ঘরের ভেতরের দিকের কাজগুলো জলদি গুছিয়ে নিই। সর্বনা দিদি, সকাল সকাল মস্ত বড় কাজের মধ্যে ব্যস্ত আছেন দেখছি গো। লাবণ্য দেবী কিন্তু ওপার বাড়ি থেকে আমাকে দিয়ে আপনার কাছে একটা বিশেষ খবর পাঠিয়েছেন। ওমা, দেবেশ ভাই যে! আসুন আসুন, বারান্দায় এই টুলের ওপর একটু আরাম করে বসুন গো। কি খবর পাঠালেন দিদি? আগামী পরশুদিন বিক্রম আর নতুন বউকে আমাদের বাড়িতে প্রথমবার দুপুরের খাবারের মস্ত বড় নিমন্ত্রণ করা হয়েছে গো। সবাই মিলে একজোট হয়ে পরিচিত হওয়ার আয়োজন চলছে। এ তো বড় আনন্দের কথা শোনালেন ভাই। নতুন সংসারে যাওয়ার পর এই প্রথম আমার মেয়ে সবার সাথে এক টেবিলে বসে খাবার খাওয়ার একটা চমৎকার সুযোগ পাবে। হ্যাঁ দিদি, লাবণ্য দেবী নিজে দাঁড়িয়ে থেকে সব রান্না তদারকি করেছেন। নতুন বউ এলে আমাদের এই নিস্তব্ধ আড়ম্বর বাড়িটা বড্ড বেশি প্রাণবন্ত আর আলো হয়ে উঠবে গো। আমার কবিতাও বড্ড শান্ত আর সহজ সরল মেয়ে দেবেশ ভাই। ধনী বাড়ির কোনো নিয়ম তো তেমন চেনে না। ও যেন কোনো ভুল ত্রুটি না করে ফেলে, এটাই আমার প্রার্থনা। ওসব নিয়ে আপনি বিন্দুমাত্র কোনো সংশয় মনে রাখবেন না দিদি। আমাদের পরিবারের টাকার চেয়ে মানুষের আন্তরিক ব্যবহারকে বড্ড বেশি সম্মান দেওয়া হয় এক্কেবারে। আপনার এই আশ্বাসের কথা শুনে আমার মনের ভেতরে সব চিন্তা দূর হয়ে গেল ভাই। আমি আজই কবিতাকে এই চমৎকার নিমন্ত্রণের খবরটা গুছিয়ে বলবো। মা, দেবেশ কাকার মুখে ওনাদের ওই রাজপ্রাসাদের মতো বাড়ির নিমন্ত্রণের কথা শুনে আমার মনের ভেতরের ভয়টা তো আরো বেড়ে গেল। তুই আবার কিসের ভয় পাচ্ছিস কবিতা? ওনারা তো তোকে বড্ড ভালোবাসে। প্রথমবার নিজেদের ঘরে ডেকেছেন। কিন্তু মা, ওনাদের অমন আড়ম্বর জীবন আর নামি দামি খাবারের মাঝে আমার এই অতি সাধারণ রূপটা কেমন বড্ড বেমানান দেখাবে না বলো? মানুষের বড়ত্ব কখনো দামি পোশাক বা অট্টালিকায় প্রকাশ পায় না রে মা। তুই তোর ঘরের এই আন্তরিকতা আর সহজ স্বভাবটুকু নিয়ে গেলেই সব সহজ হবে। আমি ভাবছিলাম কি মা, ওনাদের এত বড় আয়োজনের মাঝে আমি আমাদের উঠোনের এই বেগুন গাছ থেকে কিছু তাজা বেগুন নিয়ে যাব। বড্ড চমৎকার আর সুন্দর ভাবনা রে কবিতা। ধনীদের ঘরে সব জিনিস মিললেও ঘরের গাছের এমন তাজা জিনিসের স্বাদ ওনারা পান না। হ্যাঁ মা, আমি নিজের হাতে যত্ন করে ওনাদের জন্য বেগুন ভাজা তৈরি করব। নিজের বাড়ির ছোঁয়া থাকলে আমার নিজেরও ওখানকার পরিবেশে বড্ড বেশি স্বস্তি মিলবে। তোর এই সহজ আর সুন্দর সরল বুদ্ধি দেখে আমার মনের সব দ্বিধা কেটে গেল রে মা। চল তাহলে কাল ভোরবেলাতেই আমরা গাছ থেকে ভালো বেগুনগুলো তুলে নেব। কবিতা রে, ভোরের এই ঠান্ডা আবহাওয়া থাকতে থাকতেই তুই তো শাড়ি আর ছোট ছোট প্রয়োজনীয় জিনিসগুলো এই কাঠের বাক্সের ভেতর সযত্নে গুছিয়ে নে। হ্যাঁ মা, আমি সব কাপড় সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এবার চলো আমাদের এই উঠোনের ছোট গাছটা থেকে কয়েকটা তাজা বেগুন বড্ড সাবধানে পেড়ে ফেলি। এই দেখ রে কবিতা, বেগুনগুলোর গায়ের রং কেমন চমৎকার আর উজ্জ্বল দেখাচ্ছে। সত্যি মা, গাছ পাকা এই জিনিসগুলোর রূপটাই আলাদা। আমি এই পরিষ্কার সুতির কাপড়টা দিয়ে বেগুনগুলো খুব ভালো করে জড়িয়ে ঝোলার এক করে রেখে দিচ্ছি। নতুন ঘরে যাওয়ার এই বিদায়ের মুহূর্তে আমার মনের ভেতর বড্ড বেশি আবেগ জমলেও
তোর এই অভিজ্ঞতার পথ দেখে আমার বড্ড আনন্দ হচ্ছে রে মা। তোমার এই স্নেহের ছোঁয়া আর ঘরের গাছের এই তাজা বেগুনি হবে ওখানকার নতুন পরিবেশে আমার সবচেয়ে বড় সামাজিক শক্তি আর মনের বড্ড বড় ভরসা। ধনী শ্বশুরবাড়ির মানুষেরা তোকে বড্ড যত্নে আপন করে নেবে রে কবিতা। তুই শুধু নিজের এই শান্ত আর সহজ সরল ব্যবহারটুকু ওনাদের সামনে সুন্দর করে ফুটিয়ে তুলিস। আমি তোমার সব উপদেশ এক্কেবারে অক্ষরে অক্ষরে মেনে চলবো মা। চলো, বিক্রম এতক্ষণে ঘাটে নৌকা নিয়ে এসে আমাদের জন্য একদৃষ্টে অপেক্ষা করছে। এসো এসো নতুন বউ, আমার এই আড়ম্বর বাড়ির বারান্দায় তোমার প্রথম পায়ের ছোঁয়া পেয়ে চারপাশটা বড্ড বেশি আলো আর চমৎকার হয়ে উঠল। প্রণাম হইমা, আপনাদের এই খোলা উঠোন আর চারদিকের সুন্দর গাছপালা দেখে আমার মনের সব ভয় কেটে গেল। ওমা, নতুন কাকিমা তো বড্ড শান্ত আর মিষ্টি দেখতে গো। চলো কাকিমা, আমি তোমায় আমাদের পুরো বাড়িটা ঘুরে দেখাই। মাধবী, কবিতা কিন্তু গ্রামের অতি সাধারণ শান্ত পরিবেশে বড় হয়েছে রে। তোদের এই মস্ত বড় দালানের নিয়মকানুন ও যেন একদিনে বড্ড সহজে চিনে নিতে পারে। হ্যাঁ, ও নিয়ে তুমি চিন্তা করো না বাবা বিক্রম। আমাদের এই ধনী ঘরের আভিজাত্যের চেয়ে কবিতার এই সহজ সরল রূপটাই আমাদের কাছে বড্ড বেশি দামি মনে হচ্ছে। আপনাদের এই আন্তরিক ব্যবহার আর স্নেহের কথা শুনলে আমার নিজেরও বড্ড স্বস্তি মিলছে। আমি এই নতুন পরিবেশকে বড্ড ভালোবাসার সাথে আপন করে নেব। এই তো চাই কাকিমা, চলো বারান্দার ওই কোণে যে মস্ত বড় কাঠের দোলনা আছে সেখানে বসে আমরা দুজনে মিলে প্রথমে চেনাশোনার গল্পগুলো বড্ড আনন্দে শুরু করি। মাধবী, তুই নতুন বউকে ঘরে নিয়ে যা। আমি রান্নাঘরের ভেতর দিক দিয়ে দুপুরের খাবারের মস্ত বড় আয়োজনের শেষ তদারকিটুকু জলদি শেষ করে আসি। বিক্রম, ওনাদের এই নামি দামি আসবাবপত্র আর মস্ত বড় অট্টালিকার নিয়মগুলো মাঝে মাঝে আমার নিজের অতি সাধারণ স্বভাবটা কেমন বেমানান লাগছে গো। সুহাসিনী, তুমি এই ধনী ঘরের আড়ম্বর রূপ দেখে নিজের মনের ভেতর বিন্দুমাত্র কোনো অস্বস্তি বা ভয় এনো না। হ্যাঁ, কিন্তু ওখানকার ক্রেতা আর শহরের বাবুদের মতো চালচলন তো আমার এক্কেবারে জানা নেই গো। আমি ওনাদের মতো করে নিজেকে ফুটিয়ে তুলতে পারবো তো? এখানে কাউকে আলাদা করে প্রভাবিত করবার কোনো দরকার নেই কবিতা। তুমি তোমার নিজের মাটির ভিটার যে সহজ সরল রূপ, ঠিক সেই চেনা নিয়মই এই বাড়িতে থাকবে। তোমার এই আশ্বাসের কথা শুনলে আমার মনের ভেতরের সব জড়তা আর চেনা ভয়গুলো এক নিমেষেই বড্ড চমৎকারভাবে দূর হয়ে যায় গো। আমার বড্ড ভরসা লাগছে। আমার পরিবার টাকার চেয়ে মানুষের ভেতরের সততা আর ভালোবাসাকে বড্ড বেশি সম্মান দেয়। এই দেখো, মা আর মাধবী তোমাকে কত সহজে আপন করে নিয়েছে। হ্যাঁ বিক্রম, ওনাদের সেই আন্তরিক স্বাগত জানানোর রূপ দেখেই আমার মনের সব দ্বিধা কেটে গেছে। আমি এবার রান্নাঘরে কাজের দিকে হাত লাগানোর চেষ্টা করব। বাহ, তোমার এই সুন্দর মানিয়ে নেওয়ার মানসিকতা দেখে আমার নিজেরও বড্ড বেশি আনন্দ হচ্ছে গো। চলো, মা এতক্ষণে রান্নাঘরে আমাদের জন্য অপেক্ষা করছে। ও মা, নতুন বউ, তোমার এই পাটের ঝোলার ভেতরের জিনিসগুলো কেমন চমৎকার আর উজ্জ্বল দেখাচ্ছে গো। এই কচি আর বড় বড় বেগুনগুলো তুমি কোথায় পেলে? মা, এগুলো আমাদের নিজেদের মাটির ভিটার ছোট্ট উঠোনের গাছ পাকা তাজা বেগুন গো। আমার মা বড্ড যত্ন করে এগুলো আপনার এই ধনী ঘরের নিমন্ত্রণের জন্য গুছিয়ে দিয়েছেন। বারে কাকিমা, শহরের বড় বড় বাজার ঘুরলেও এমন সুন্দর বেগুন কিন্তু আমরা সহজে খুঁজে পাই না। একেবারে খাঁটি কথা বলেছিস মাধবী। নতুন বউ, তুমি এই সাধারণ জিনিসটা এনে আমাদের এই আড়ম্বর আয়োজনের মর্যাদা অনেকখানি বাড়িয়ে দিলে মা। আমি ভাবছিলাম কি মা, ওনাদের এই নামি দামি সব খাবারের মাঝে আমি যদি নিজের হাতেই বেগুনগুলো চমৎকার গোল গোল চাকা করে কেটে সুন্দর করে ভেজে দিই। হে তো বড় আনন্দের কথা মা। তুই বটিটা নিয়ে ওই পিঁড়ির ওপর বস। আমি নিজে দাঁড়িয়ে দেখব তুই গ্রামের নিয়ম কিভাবে রান্না প্রস্তুতি করছিস। হ্যাঁ কাকিমা, আর আমি তোমার পাশে বসে মশলার ছোট পাত্র থেকে হলুদ, লঙ্কা আর খাঁটি সর্ষের তেল এক এক করে তোমার হাতের কাছে এগিয়ে দিচ্ছি। তোমাদের এই সুন্দর আন্তরিকতা আর ভালোবাসার রূপ দেখে আমার মনের সব ভয় কেটে গেল। আমি বড্ড মনোযোগ দিয়ে এই বেগুন কাটার কাজটা এক্কেবারে সোজা করে ফেলেছি।
নতুন কাকিমা, আমাদের এই মস্ত বড় ধনী সংসারের মানুষগুলো কিন্তু মন থেকে বড্ড বেশি সহজ আর সরল গো। তুমি নিজের ঘরের মতো করে এখানে থাকবে, কোনো সংকোচ করো না। হ্যাঁ মাধবী, তোমাদের এই সহজ ব্যবহার দেখে আমার মনের সব সংকোচ দূর হয়ে গেছে। জানো কাকিমা, অমরদা তো সবসময় তোমার এই শান্ত স্বভাব আর সুন্দর গুণের কথা বলে। আমাদের বাড়ির চারপাশটা একেবারে মুখরিত করে রাখে। বিক্রম বড্ড বেশি বাড়িয়ে বলে। আমি তো গ্রামের অতি সাধারণ একটা মেয়ে, সংসারের বড় বড় কোনো আভিজাত্যের নিয়ম তো আমার তেমন জানাও নেই। আভিজাত্য দিয়ে কি হবে কাকিমা? এই দেখো, তোমার হাতের এই সুন্দর মশলা মাখানোর রূপ দেখে আমার মনে হচ্ছে এই বেগুন ভাজা একেবারে অমৃতের মতন স্বাদ ছড়াবে। এবার কড়াইয়ের তেলটা বড্ড ভালো করে গরম করে নাও মাধবী। তেল যদি একেবারে ধোয়া ওঠা গরম না হয় তবে কিন্তু এই নরম বেগুন বড্ড বেশি তেল শুষে নেবে। বাহ, তুমি তো বড্ড সুন্দর আর চমৎকার রান্নার নিয়ম জানো গো কাকিমা। আমি এখনই উনুনের কাঠের আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, যেন কড়াই একেবারে তৈরি হয়ে যায়। আমাদের এই নতুন সম্পর্কের প্রথম দিনটা রান্নাঘরের এই চেনার সুগন্ধ আর সহজ বন্ধুত্বের মেলবন্ধনে বড্ড বেশি মধুর আর আনন্দময় হয়ে উঠছে গো মাধবী। ওমা, নতুন কাকিমা, তুমি সকাল থেকে ওই মস্ত বড় রান্নাঘরের ভেতরে গরমের মধ্যে কি করছো গো? এই দেখো আমার হাতে লাটিমটা কেমন সুন্দর একেবারে। হে হে। বারে রূপন, তোমার এই লাটিমের গায়ের লাল নীল রংটা বড্ড চমৎকার আর চোখ জুড়ানো দেখাচ্ছে গো। কাকিমা, এই বেগুনগুলো তো বড্ড বড় বড় আর ভারী। তোমরা কি আজকে সবগুলো বেগুন একেবারে রেঁধে ফেলবে? হ্যাঁ রে, এই তাজা বেগুনগুলো কিন্তু আমি আমাদের নিজেদের মাটির ভিটার গাছ থেকেই বড্ড সযত্নে শুধু তোমাদের জন্যই পেরে এনেছি। ও মা, সত্যি বলছো কাকিমা? আমাদের এই ধনী ঘরের মস্ত বড় বাজারের লোক তো এমন সুন্দর বেগুন কোনো দিনও আনে না। তুমি গ্রামের কোনো মজার গল্প শোনাবে আমাকে? আলবাত শোনাবো রে। আমাদের গ্রামের ওপারে একটা মস্ত বড় নদী আছে, যেখানে প্রতিদিন বিকেলে ঝাঁকে ঝাঁকে রঙিন পাখি এসে জলের ওপর খেলা করে। বাহ, শুনতে বড্ড চমৎকার লাগছে কাকিমা। আমি কালকে সকাল থেকেই তোমার পাশে বসে এমন অনেক অনেক নতুন গ্রামের নদীর গল্প মন দিয়ে শুনবো কিন্তু। তোমার মতো এমন প্রাণবন্ত আর চঞ্চল ছেলে পাশে থাকলে আমার এই নতুন ঘরের পরিবেশ বড্ড দ্রুত একেবারে নিজের মনে হবে রে রূপন। আমার বড্ড ভালো লাগছে। লাবণ্য, চারিদিকের বাতাসে আজ কি চমৎকার একটা রান্নার সুগন্ধ ভেসে বেড়াচ্ছে গো। আড়ম্বর বাজারের সব নামি দামি মশলার গন্ধকেও একেবারে হার বানিয়ে ছেড়েছে। আর বলো না গো, আমার নতুন বউ নিজের মাটির ভিটার গাছ থেকে যে তাজা বেগুন এনেছে, আজ উনুনে তারই মস্ত বড় ভাজা চলছে এক্কেবারে। বারে কবিতা বা, তোমার এই সাধারণ রান্নার ঘরোয়া পদ্ধতি আর আন্তরিক রূপ দেখে আমার নিজেরও বড্ড বেশি আনন্দ আর মনের মস্ত বড় তৃপ্তি হচ্ছে গো। বাবা, আমি তো বড্ড সাধারণ নিয়মে রান্না করেছি গো। আপনাদের ভালো লাগলে আমার এই খাটুনি সার্থক হবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখলাম নতুন বউ কতখানি যত্ন আর গভীর মনোযোগ দিয়ে এই তেলের কাজ করছে। ধনী ঘরের কোনো বাবুও এমন পরিচ্ছন্নতা দেখাতে পারবে না। এই আন্তরিক যত্নটুকুই হলো আমাদের এই নতুন সংসারের সবচেয়ে বড় সামাজিক শান্তি আর আসল রূপ রে কবিতা। তোমার হাতের এই তাজা বেগুন ভাজা খেতে আমি বড্ড উন্মুখ হয়ে আছি। তরকারি একেবারে তৈরি হয়ে গেছে মা। আপনি বরং মাধবীকে ডেকে বলুন খাওয়ার ঘরের টেবিলটা যেন একেবারে সোজা করে গুছিয়ে ফেলে। বেলা কিন্তু বড্ড বেশি গড়িয়ে গেছে। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। তুমি বরং এবার হাত মুখ ধুয়ে জলদি বসার ঘরের দিকে যাও। আমি আর কবিতা মিলে এই গরম গরম ভাজাগুলো গামলায় তুলে নিয়ে আসছি। কবিতা মা, তুমি আর দাঁড়িয়ে থেকো না গো, এবার আমাদের পাশে এসে শান্ত হয়ে বসো। এই মস্ত বড় বেগুন ভাজার চাকাটা আমার পাতের একেবারে মাঝখানে দাও তো। হ্যাঁ কবিতা, বাবা কিন্তু সকাল থেকেই তোমার এই গ্রামের তাজা বেগুন ভাজা খাওয়ার জন্য বড্ড আশা করে বসে আছেন। এই নিন বাবা, ঘরের গাছের জিনিস, কোনো ক্ষতিকর ওষুধ ছাড়া একেবারে খাঁটি আর তাজাভাবে বড় হয়েছে গো।
ওমা, এ তো একেবারে অমৃত রে বিক্রম! এত নরম আর সুস্বাদু বেগুন ভাজা আমি আমার এই 60 বছর বয়সে কোনোদিনও শহরে সহজে খাইনি গো। হ্যাঁ বাবা, কবিতার এই শান্ত স্বভাব আর সুন্দর হাতের ছোঁয়াতেই তো এই অতি সাধারণ রান্নাটাও আজকে আমাদের এই ধনী ঘরের সব নামি দামি খাবারকে এক নিমেষেই এক্কেবারে পেছনে ফেলে দিল। আপনাদের এই সহজ প্রশংসা আর চমৎকার ভালোবাসা দেখে আমার মনের ভেতরে সব ভয়, আড়ম্বর, জড়তা এক নিমেষেই দূর হয়ে গেল। ভয় কিসের রে মা? মানুষের মনের সরলতা আর এই সহজ পরিবেশটাই হলো আমাদের এই পরিবারের আসল শক্তি। তুমি বড্ড তৃপ্তি করে এবার নিজের পাতের খাবার তুলে নাও তো মা। হ্যাঁ কবিতা, মা আর মাধবীও ওদিকের কোণে বসে তোমার এই রান্নার চমৎকার প্রশংসা করছে। আজকের এই দুপুরের আহার আমাদের সবার মনে একটা মস্ত বড় মধুর স্মৃতি হয়ে থাকবে। কবিতা মা, দুপুরের ওই মস্ত বড় খাওয়ার পর্ব শেষ হওয়ার পর থেকে আমার মনের ভেতর বড্ড বেশি স্বস্তি আর এক নতুন আনন্দ নাচছে গো। তুই একটু আমার পাশে এসে বসতো মা। হ্যাঁ মা, বলুন। ওখানকার নতুন পরিবেশে আমার কোনো ভুল ত্রুটি হয়নি তো? বড্ড সংশয় ছিল। ভুল কিসের রে মা? আমাদের এই নিমন্ত্রণ তো ছিল শুধু নতুন বউকে চোখে দেখার জন্য, কিন্তু তোর আনা ওই সাধারণ বেগুন ভাজা আজ পুরো আয়োজনের মস্ত বড় বিশেষ স্মৃতি হয়ে গেল। আমি তো বড্ড সাধারণ মেয়ে মা। আমার মায়ের দেওয়া ওই সামান্য উপহার যে আপনাদের এই ধনী ঘরের মানুষদের এতখানি আনন্দ দেবে তা আমি ভাবিইনি। তোর এই সরল মন আর সৎ স্বভাবটাই আমাদের এই আড়ম্বর বাড়ির সবচেয়ে বড় অলংকার রে মা। আমি তো শুধু আপনাদের একটু আন্তরিক সেবা আর ঘরের ছোঁয়া দিতে চেয়েছিলাম। তোর এই চমৎকার গুণের কারণে আমাদের এই নিস্তব্ধ ভিটা আজ এক পরম শান্তিময় আর ভালোবাসার মস্ত বড় সুখের নীড় হয়ে উঠেছে। আপনার এই স্নেহের আশীর্বাদের কথা শুনলে আমার বুকে খুব গর্ব হয় মা। আমি চিরকাল এই বাড়ির সম্মান আর নিয়ম কারণ মাথা উঁচু করে সযত্নে বজায় রাখব। বিক্রম, আজকের এই পুরো দিনটার কথা মনে করলে আমার মনের ভেতর বড্ড বেশি শান্তি আর এক নতুন আনন্দ হচ্ছে। আমার ভেতরের সব ভয় কত সহজে মিলিয়ে গেল। আমি তো তোমাকে আগেই বলেছিলাম কবিতা, আমার পরিবার টাকার চেয়ে মানুষের ভেতরের সহজ সরল স্বভাবকে বড্ড বেশি সম্মান দেয়। হ্যাঁ গো, আর মা বাবা যেভাবে মাকে বুকে টেনে নিলেন আর মাধবী যেভাবে এক নিমেষে বন্ধু হয়ে গেল, তাতেই মস্ত বড় ধনী বাড়ি আমার খুব আপন লাগছে। তোমার ওই নিজের হাতের তাজা বেগুন ভাজার আন্তরিক রূপটাই আজকে সবার মনের মস্ত বড় জড়তা এক নিমেষেই একেবারে চমৎকারভাবে দূর করে দিয়েছে। আমার মা সবসময় বলতেন, আন্তরিকতা দিয়ে সামান্য একটা সাধারণ রান্না করলেই তা মানুষের মনে অমৃতের মতো স্বাদ ছড়ায়। মায়ের সেই কথা একেবারে অক্ষরে অক্ষরে মিলল। সুবর্ণা কাকিমা বড্ড দূরদর্শী আর খাঁটি মানুষ। ওনার দেওয়া ওই ঘরোয়া উপহার আমাদের এই আড়ম্বর জীবনের মাঝে এক পরম সুখের শান্তিময় পরিবেশ তৈরি করলো। আমাদের এই নতুন দাম্পত্য জীবনের প্রথম নিমন্ত্রণের দিনটি রান্নাঘরের চেনার সুগন্ধ আর সবার ভালোবাসার মেলবন্ধনে বড্ড বেশি মধুর আর স্মরণীয় হয়ে রইল গো বিক্রম। হ্যাঁ কবিতা, চলো। রাতের বাতাসটা বড্ড বেশি ঠান্ডা হচ্ছে। মা এতক্ষণে বসবার ঘরের টেবিলে আমাদের জন্য হেরিকেনের আলোটা সুন্দর করে জ্বালিয়ে এক দৃষ্টে অপেক্ষা করছেন। নতুন বউ, ভোরের এই ঠান্ডা আবহাওয়া থাকতে থাকতে তুই তো শাড়ি আর ছোট ছোট প্রয়োজনীয় জিনিসগুলো এই ব্যাগের ভেতর সযত্নে গুছিয়ে নে রে মা। হ্যাঁ মা, আমি সব কাপড় সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। আপনাদের এই চমৎকার আতিথেয়তার ভালোবাসার কথা আমি কোনোদিনও ভুলবো না এই জীবনে। ওমা কাকিমা, তুমি তো মাত্র একটা দিন আমাদের সাথে থাকলে গো। আগামী সপ্তাহের শুরুতেই কিন্তু আবার আসতে হবে। হ্যাঁ রে কবিতা, মাধবী ঠিকই বলেছে। তুই চলে গেলে আমাদের এই মস্ত বড় দালান বাড়িটা আবার কেমন নিস্তব্ধ আর নিঝুম হয়ে পড়বে। তুই জলদি আসিস। আপনারা ডাকলেই আমি আনন্দের সঙ্গে ছুটে আসব। এই বাড়ির খোলা উঠোন আর লাউ মাচার চারপাশটা আমার নিজের মনের ভেতর এক মস্ত বড় স্থায়ী ভরসা তৈরি করেছে গো। আর শোনো কাকিমা, পরের বার এলে কিন্তু ওই পেছনের দিঘির কচি বকুলের ডাল থেকে একাটি ফুল পেরে তোমায় কিন্তু সুন্দর মালা গেঁথে দিতে হবে। আলবাত দেবরে মাধবী,
তোদের সবারই মধুর নিমন্ত্রণ আর সহজ বিদাহের আবহ আমার মনের সব সংশয় একেবারে চমৎকারভাবে দূর করে দিল। আমার খুব ভালো লাগছে। তোর এই সুন্দর আর শান্ত স্বভাবটাই আমাদের এই ধনী ঘরের সবচেয়ে বড় সম্পদ রে মা। বিক্রম এতক্ষণে ঘাটে নৌকা তৈরি করে ফেলেছে, তুই এবার ধীর পায়ে রওনা হ। মা, আমি ওখানকার মস্ত বড় ধনী শ্বশুরবাড়ির নিমন্ত্রণের পর্ব একেবারে চমৎকার করে শেষ করে বড্ড হাসি মুখে তোমার এই চেনা কোণে ফিরে এলাম গো। তোকে এত আনন্দিত দেখে আমার মনের ভেতরে সব চিন্তা আর চেনা ভয় এক নিমেষেই দূর হয়ে গেল রে মা। ওখানকার মানুষগুলো মন থেকে বড্ড বেশি সহজ সরল গো মা। ওনাদের ওই রাজপ্রাসাদের মতো আড়ম্বর জীবনের মাঝেও মানুষের ব্যবহার বড্ড বেশি মধুর আর চমৎকার। আমি তো তোকে আগেই বলেছিলাম রে মা, মানুষের আসল পরিচয় তার মনের সরলতায়, ধন সম্পদে নয়। তুই তোর নিজের হাতের বেগুন ভাজা ওনাদের খাইয়েছিস তো? হ্যাঁ মা, আমাদের উঠানের ওই গাছের তাজা বেগুন ভাজার চমৎকার সুগন্ধ আর স্বাদ পেয়ে বাবা মা তো বড্ড তৃপ্তি পেলেন। ওনারা তো আমার রান্নার মস্ত বড় প্রশংসায় পঞ্চমুখ। বাহ, সামান্য একটা ঘরোয়া জিনিস যে ওনাদের এত বড় আয়োজনের মাঝে এতখানি বিশেষ স্মৃতি হয়ে থাকবে, তা শুনে আমার নিজের বুকটাও গর্বে ফুলে উঠছে। হ্যাঁ মা, মা তো ভালোবেসে আমার হাতে একটা ছোট সোনার লকেটও উপহার দিয়েছেন। ওখানকার পরিবেশ আমার নতুন জীবনের পথকে বড্ড বেশি সুন্দর করে আলো করে দিল। তোর এই সহজ আর শান্ত স্বভাবই তোকে চিরকাল সব সংসারে মাথা উঁচু করে বাঁচার মস্ত বড় সামাজিক শক্তি দেবে রে কবিতা। চল এবার আমরা ঘরের ভেতরের দিকে যাই। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বলো তো বন্ধুরা, এই গল্পে কবিতা শ্বশুরবাড়িতে প্রথমে কী সবজি নিয়ে গিয়েছিল?